এই কি রে, ওঠ না তোরা। কি রে, এই মৌ, টুসি, ওঠ না মা। আমি তো একটু তোদের মামা বাড়ি যাচ্ছি, উঠে দেখ একবার। আমি কিন্তু রান্না বান্না ঘরের কাজ কিছুই করতে পারলাম না, ওগুলো সব তোদেরকেই আজকে করতে হবে। একবার উঠে পড় দেখি, তাহলে আমি বলে যাই কি কি কাজ তোদেরকে করতে হবে। উঠে পড় মা, উঠে পড়। কেন মা, কি হলো? হঠাৎ করে মামা বাড়ি যাচ্ছ কেন? তুমি যে মামা বাড়ি যাবে এটা তো কাল রাতেও বললে না, তাহলে হঠাৎ করে এত ভোরবেলা কেন যাচ্ছ? ওই বাড়িতে এমনি সব ঠিক আছে তো? না মানে আমার দাদুর শরীরটা ঠিক আছে তো? না হলে হঠাৎ করে এইভাবে তো তুমি কোথাও যাও না। সেটাই তো রে মা, হঠাৎ করে যাচ্ছি কারণ তোর দাদুর শরীরটা আবার খুব খারাপ করেছে। তুই ঠিকই বুঝেছিস, এই মাত্রই খবর পেলাম তোর মামা এখনই আমাকে ডাকা পাঠিয়েছে, তাই আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আমার কিন্তু আসতে রাত হবে, হ্যাঁ, তোরা চিন্তা করিস না। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোরা একদম ঝগড়া অশান্তি করবি না, নিজেদের মধ্যে একসাথে মিলেমিশে থাকবি। আর রান্নাঘরেও সব বাজার টাজার আছে, দেখে বুঝে করে নিস, কেমন? আর রান্না করা হয়ে গেলে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি, ওগুলোও ধুয়ে ওগুলো মেলে দিস। আমি তো আর ধোয়ার সময় পেলাম না। আবার সময় মতো কিন্তু তুলে নিস, নালে রোদের আলোয় রং জ্বলে যাবে। উঠোনটা ঝাড় দিস আর বাসন কটাও মেজে রাখিস। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, কালকে কিন্তু ওই মাটির কলসির অর্ডার যেটা আছে, এখনো 15টা কলসি বানানো বাকি। অবশ্যই এই 15টা কলসি বানিয়ে রাখবি, কেমন? আমি বুঝতে পারছি অনেকটাই বেশি কাজ দিয়ে ফেললাম, কিন্তু কি করব বল মা, আমিও যে বাধ্য। তোরা দুটিতে মিলে মিশে সব কিছু করে রাখিস, হ্যাঁ? আমি আমি যাতে কোনো রকম ঝগড়া অশান্তি না শুনি এসে, ঠিক আছে? উফ মা, মামা যখন ডেকেছে তাড়াতাড়ি যাও না ওই বাড়িতে। ওইদিকে না জানি দাদুর শরীরের কি অবস্থা, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের কাজ নিয়ে চিন্তা করছো। ঘরের কাজের কথা পরে ভাবা যাবে, আমি আর দিদি তো রয়েছি। আর শোনো না, যদি দাদুর শরীরটা আরো বেশি খারাপ করছে বোঝো, তাহলে কিন্তু আমাদেরকেও খবর দিও, আমরাও আসবো, কেমন? এখন তুমি আগে যাও, ঘরের কাজ আমরা সামলে নেব। উফ বাবা, এখন এত কাজ কি করে করব? দূর, আমি তো এত কাজ করতে পারবোই না, ভালোই লাগে না। কোনো একটা বুদ্ধি বার করতে হবে, যাতে করে বেশিরভাগ কাজটাই বোনকে দিয়ে করাতে পারি, আর আমি প্রতিদিনের মতো একটু আরাম করতে পারি। বাবা, হ্যাঁ, সেটাই ভালো। আমি এখন থেকেই ওকে কাজে লাগিয়ে দিই, তাহলে ও সময় মতো সব কাজগুলো একাই শেষ করে নিতে পারবে। এই বোন, বসে বসে কি ভাবছিস এখনো? যা, কাজে লেগে পড়। না মানে, তুই একা না, আমিও কাজে লাগবো, চল তাহলে, নাকি? হ্যাঁ দিদি, তাই চলো। আমি সবার প্রথমে না উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি তাহলে জামা কাপড়গুলো কেচে নাও, কেমন? তারপর তো আবার বাইরের কাজগুলো শেষ হলে ঘরের কাজ যা বাকি আছে ওগুলোও করতে হবে দুজনকে মিলে। আবার রান্নাও করতে হবে, কলসিও বানাতে হবে, অনেক কাজ। না দিদি, আমি যাই, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, সেটাই কর। তুই উঠোনটা ঝাড় দিয়ে দে, যা। আমি যাচ্ছি, জামা কাপড়গুলো ধুয়ে দেবক্ষণ। আর হ্যাঁ, কলপাড়টাও কিন্তু একটু ঠিক করে পরিষ্কার করিস। কলপাড়ের কোনায় দেখছিলাম অনেক পাতা টাতা জমেছিল কালকে, ওগুলো সব দেখে দেখে পরিষ্কার করে ঝাড় দিয়ে দে, কেমন? যাক বাবা, বাঁচা গেছে।
ও ঝাড় দিতে চলে গেছে। বোন ততক্ষণ উঠোনটা ঝাড় দিক, আর আমি এই সুযোগে একটু ঘুমিয়ে নিই। সকাল সকাল মা ঘুমটা ভাঙিয়ে দিল, আর ভালো লাগছে না। মাথাটা কেমন ব্যথা ব্যথা করতে শুরু করে দিল। এবার মনে হচ্ছে না ঘুমানো অবধি এই মাথা ব্যথাটা কমবেই না। আর ওইদিকে বোনের উঠোন ঝাড় দেওয়ার পর আমি ওকে দিয়ে জামা কাপড়গুলোও কাচিয়ে নেব। ব্যাস, তারপর আর কি, যা হবে দেখা যাবে। আমি এখন একটু ঘুমিয়ে তো নিই। দিদি এখনো আসলো না। আমার তো উঠোনটা ঝাড় দেওয়া শেষই হয়ে এসেছে। কি জানি দিদি এখনো বুঝি উঠতে পারেনি। নিশ্চয়ই আরেকবার ঘুমিয়ে পড়েছে। তবে ঘুমাবেই তো, দিদির ঘুম যা প্রিয়। যাক, দেখি তাহলে আমি বরং উঠোনটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো। ততক্ষণের মধ্যে নিশ্চয়ই দিদি উঠে পড়বে। যাক বাবা, ভালোই হলো, বোন সব কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম যে আমার ওঠার আগেই বোনের যাতে সব কাজ শেষ হয়ে যায়। না না, যাই, এবার একটু ঘরটা ঝাড় দেওয়ার ঢং করি, আর বোনকে বলে দিই যে ঘরটা ও যেন মুছে নেয়। কি জানি কিসের যে ওদের এত পরিষ্কার করার ঢং, ঘর মুছলে আবার ঘর ঝাড় দিতে লাগে নাকি, যত সব। না না, এইসব ঘর টর ঝাড় দিতে পারবো না বাবা। যাই, আগে গিয়ে বনুকে এই ঘরটা মুছে নিতে বলি। কি রে বোন, তুই আবার জামা কাপড়গুলো ধুতে গেলি কেন বলতো? ইস, আমার জন্য তোকে কত বেশি কাজ করতে হলো। আর বলিস না, আমি তো আবার ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্যই এত দেরি হয়ে গেল। তবে হ্যাঁ, ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু আমি ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছিলাম। আর দেখ, এখন হয়েও গেছে। আর ভাবলাম তোকে ঘরটা মুছে নিতে বলবো, আর জামা কাপড়গুলো তখন আমি কেচে নেব। কিন্তু ততক্ষণে দেখ, তোর তো জামা কাপড় কাচা হয়েই গেল। কি আর করার তাহলে। শোন না বোন, এক কাজ কর, আমি স্নান করে নি বুঝলি, ঘর তো আমি ঝাড় দিয়ে দিয়েছি, তুই এবার ঘরটা মুছে নে। আর আমি স্নান করে এসে রান্না বসিয়ে দিচ্ছি। আমি জানি তোর খুব খিদে পেয়েছে, এতক্ষণ কাজ করেছিস, খিদে তো পাবেই। তাই তুই স্নান করার আগেই আমি রান্না শেষ করে ফেলি, যাতে তুই স্নান করে এসে তাড়াতাড়ি খেতে বসতে পারিস। ঠিক আছে? হ্যাঁ রে দিদি, তাই কর। তুই বরং স্নানেই চলে যা, আমি ঘর মুছে নিচ্ছি। তুই ঠিকই বলেছিস, সকাল থেকে কাজ করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছে। তুই রান্নাটা করলে আমারও ভালো হয়। যা দিদি যা, তাড়াতাড়ি স্নানটা করে নে। খেয়ে দে কাজ নেই, আমি নাকি এখন রান্না করব। যত সব বাজে আবদার। এই যে শুধু ভাত বসালাম, এটাই অনেক। বাকি রান্না সব বোনকে দিয়ে করাবো। আমি এই আগুনের সামনে গরমে বসে বসে রান্না করব, আর ও খাবে। কি আহ্লাদ রে বাবা। খেয়ে দে কাজ নেই আমার, কিচ্ছু করব না, কিচ্ছু না। কই রে দিদি, তোর রান্না হলো? আমার তো সব হয়ে গেছে। দে রে দিদি, এবার একটু খেতে দে, খুব খিদে পেয়ে গেছে। কি কি রান্না করতে পারলি রে দিদি আজকে? ঘরে বাজার কি কি ছিল, মানে এমনিই জিজ্ঞেস করছি আর কি। আরে হ্যাঁ, সে তো ঘরে অনেক বাজার আছে, কিন্তু আমি রান্নাই তো করতে পারি না, তুই তো সবই জানিস। তাই শুধু আলু সেদ্ধ আর ভাত বানালাম। এটাই আগে খেয়ে নে, খিদে পেটে যা খাবি সেটাই ভালো লাগবে, একেবারে অমৃতর মতো। তারপর যদি তোর কিছু বানাতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, তখন বানিয়ে ফেলিস। তবে হ্যাঁ, যাই তরকারি ডাল যা বানাবি সব কিন্তু একেবারে
রাতের জন্য বেশি করে বানাস, কেমন? বারবার রান্না করার কোনো দরকার নেই, বুঝলি তো? ও, শুধু আলু সিদ্ধ ভাত বানিয়েছিস? আচ্ছা ঠিক আছে, তাই দে। আমি আগে খেয়ে নি, তারপরে একটু ডাল আর তরকারি বানাবো। রাতে মা মামা বাড়ি থেকে চলে আসতে পারে, তখন মাকে কি দিয়ে খেতে দেব বল? তার থেকে ভালো একটু ডাল আর তরকারি সব বানিয়ে ফেলি। যাই হোক দিদি, তুই তোর ভাতটাও বেড়ে ফেল আর আমাকেও খেতে দে, একসাথে খেয়ে নি দুজন মিলে। দাদুর শরীর কেমন বুঝলে মা? দাদু ঠিক হয়ে যাবে তো তাড়াতাড়ি? ইস, দাদুর যে কি হলো না, হঠাৎ হঠাৎ করে বেচারার শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে তো ভালোই আছে। নিয়ম মেনে চলতে পারলে, ঠিক সময় মতো ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আসলে বয়স হয়েছে তো, তাই কিছুদিন পর পরই এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। যাক, তবে ডাক্তারবাবু বললেন এমনি চিন্তার কিছু নেই কো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তা হ্যাঁ রে, তোদেরকে যে কাজগুলো দিয়ে গেছিলাম করেছিলিস তো দুজন মিলে? রান্না বান্না, জামা কাপড় ধোয়া, সব করেছিস তো ঠিক মতো? হ্যাঁ মা, করেছি তো। আমরা দুজন মিলে একসাথে সব কাজ করে ফেলেছি। তুমি কাজ নিয়ে এত চিন্তা কেন করছো? আমরা তো এখন বড় হয়ে গেছি নাকি মা? আমরা এখন সব কাজ করে নিতে পারি। বাহ, এটা তো খুব ভালো কথা। তা কে কি কাজ করেছিস আমাকে একটু বল তো শুনি। তোরা কতটা মিলেমিশে কাজ করেছিস এটা আমার জানা খুব দরকার। বল তাহলে। ওই তো মা, আমি উঠোন ঝাড় দিলাম, জামা কাপড় ধুলাম, মেলেছি, ঘর মুছেছি, ডাল তরকারি বানালাম, বাসন মেজেছি, জামা কাপড় তুলে ভাঁজ করেও রেখেছি, জল ভরেও রেখেছি। তুমি কেন বারবার এত চিন্তা করছো? ও, তাহলে তুই সব কাজ করে ফেলেছিস, তাই তো? আর মৌ, তুই কি করলি শুনি? আমি তো প্রথম থেকে জানতাম তুই সব কাজ টুসিকে দিয়েই করাবি, নিজে কিচ্ছুটি করবি না কো। তুই সব সময় এরকমই করিস, কিন্তু কেন? হ্যাঁ, বোন না তোর থেকে ছোট? ওকে দিয়ে সব সময় কাজ করাতে তো লজ্জা লাগে না? অনেক হয়েছে, এবার আর আমি তোকে ছাড়বো না। এটার একটা উচিত শিক্ষা আমি তোকে দেবই। না মা, এইভাবে বলছো কেন? আমি ওকে কাজ করতে বলিনি। আমি তো ঘর ঝাড় দিয়েছি, ভাতও বসিয়েছি। আমি তো আমার সাধ্য মতো বোনকে সাহায্যই করেছি। তুমি তুমি এটা বুঝতে পারছো না মা? হ্যাঁ হ্যাঁ, ভাত বানিয়ে একেবারে উদ্ধার করে দিয়েছো তুমি। আর ঘর যে তুমি কি ঝাড় দিয়েছো তা আমার জানা আছে। আর তোদেরকে বললাম না কলসি বানাতে, ওটা নিশ্চয়ই ভুলে গেছিস। আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ তোর বোন তো বাকি কাজ করতে করতে কলসি বানাতেই ভুলে গেছে, তাও এটা মানা যায়। কিন্তু তুই তুই তো কাজ না করতে হবে এই চিন্তাতেই ভুলে গেছিস কলসি বানাতে। যাক, ভালো, এখন যা, তুই গিয়ে কলসি বানা। আর হ্যাঁ, শুধু 15টা কলসি না, 50টা কলসি বানাতে হবে, বুঝলি? বাড়ি আসার পথে আরো 35টা নতুন কলসির বায়না পেয়েছি, ওগুলো সব তুই বানাবি। যা, এখনই কাজে লেগে পড়, যা। কি বলছো মা তুমি? এখন 50টা কলসি বানাতে বলছো? তুমি দেখেছো কত রাত হয়েছে? এত কলসি বানাতে গেলে তো সারা রাত সময় লেগে যাবে। না মা, এত বড় শাস্তি আমাকে দিও না। সারা রাত না ঘুমিয়ে আমি কলসি বানাতে পারবো না মা। এটা এটা আমার দ্বারা হবে না মা, আমাকে ক্ষমা করো। হ্যাঁ মা, তুমি দিদিকে একা এতগুলো কলসি বানাতে বলছো?
তাও এত রাতে বেলা? না মা, এটা করো না। আমরা সবাই মিলেই কাজ করব, তাহলে বরং কলসি বানানোটাও শেষ হয়ে যাবে। তুমি তুমি চিন্তা করো না এসব নিয়ে, আমরা একসাথে কাজ করব, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই তুই চুপ কর, আমি যা বলবো ওটাই হবে। কি রে মৌ, যা কাজে লেগে পড় গিয়ে, না হলে এর পরিণাম কিন্তু আরো ভয়ঙ্কর হবে, আমি বলে দিলাম। শেষবারের মতো বলছি, চুপচাপ গিয়ে কলসি বানাতে বস। কি রে মৌ, এই মৌ, উঠে পড় মা, সকাল হয়ে গেছে। কি রে? হ্যাঁ হ্যাঁ, এই তো মা। মা, আমি কিন্তু সব কলসি বানাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি রাতের বেলা এত ক্লান্ত হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি কাজই করতে পারছিলাম না। বিশ্বাস করো মা, আমি একটুও ফাঁকি মারিনি। কালকে রাতে আমার খুব কষ্ট হয়েছে সারা রাত জেগে এই মাটি ঘেঁটে কলসি বানাতে। খুব ঘুম পাচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি মা। আমাকে আর শাস্তি দিও না মা, আমি আর কোনোদিনও কাজে ফাঁকি মারবো না, কোনোদিনও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই যে পরিশ্রম করেছিস, চেষ্টা করেছিস, এইটাই তো বড় কথা। আর যা 5-6টা কলসি বাকি আছে, ওটা আমি বানিয়ে নেবক্ষণ। তবে হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবি মা, কোনো দিনও কাজে ফাঁকি মেরে পালানো যায় না। একদিক দিয়ে যদি কাজে ফাঁকি মারিস, তাহলে অন্য দিক দিয়ে ওটার ভর্তুকি করতেই হয়। তুই সব সময় কাজে ফাঁকি মারিস বলেই এখন আমি তোকে শাস্তি দিলাম। কিন্তু আমি যদি তোকে শাস্তি নাও দিতাম, তাহলে ঠিক কোনো না কোনো সময় তোকে বেশি কাজ করে এর শাস্তিটা পেতেই হতো। মনে রাখবি, কোনো দিনও ফাঁকি মারবি না, না হলে সেই শাস্তি ভোগ করতেই হবে। ঠিক আছে, যা এখন গিয়ে শুয়ে পড়, যা বিশ্রাম কর, খুব ক্লান্ত দেখাচ্ছে তোকে।